হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি ডক্টর ব্রততী ওঝা। আজ আমি আপনাদের সাথে একটি এডিটোরিয়াল এক্সপ্লেন করতে চলেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। তোমরা সকলেই জানো আমাদের সকালের ভিডিওতে হোয়াট টু রিড ইন টুডেজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে ইম্পর্টেন্ট টপিক ইউপিএসসির জন্য সেগুলো আলোচনা করা হয়েছে। সেখান থেকেই আমি আজ তোমাদের সাথে এডিটোরিয়াল সেকশনে একটি আর্টিকেলকে ইলাবোরেটলি ডিসকাস করতে চলেছি উইথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সাথে। ডিসকাশনের আগে তোমাদেরকে জানাতে চাই, এই আর্টিকেলটি কমপ্লিটলি তোমরা ইংলিশে পাচ্ছ। সেম আর্টিকেল রাইস আইএস তোমাদেরকে প্রোভাইড করছে উইথ এক্সাক্ট ডেটা ফ্যাক্টস নিয়ে বেঙ্গলিতে। আর এই আর্টিকেলটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে আমাদের রাইস আইএস এর ওয়েবসাইটে গিয়ে এডিটোরিয়াল এক্সপ্লেন সেকশনে। ওখানে ইদার বেঙ্গলি অর ইংলিশে যে ভাষাতে তোমরা সুবিধা হবে সেই ভাষায় তোমরা ডাউনলোড করে পড়ে নেবে। এমনকি আজকে ভিডিওটির নিচে লিঙ্ক দেওয়া থাকবে দুটি ভাষার জন্য, ইংলিশ কিংবা বেঙ্গলিতে। তোমাদের সুবিধা মতন ডাউনলোড করে অতি অবশ্যই পড়ে আমাদেরকে জানাবে। আর তার সাথে আমাদের এই আর্টিকেলে একটি প্রবাবল কোয়েশ্চেন্সও আমরা দিয়ে রেখেছি, যেটা আমরা এক্সপেক্ট করছি ইউপিএসসি মেন্স 2026-এ আসতে পারে সে ধরনের কোয়েশ্চেন। সেটা কিন্তু আফটার রিডিং দিস আর্টিকেল কমপ্লিটলি আমাদেরকে সেই কোয়েশ্চেনটা অ্যাটেম্প করে অ্যান্সারটা লিখে জানাবে। চলো তাহলে শুরু করা যাক আজকের আর্টিকেলে ইলাবোরেট ডিসকাশনটা। আজকের আর্টিকেলের টপিক কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং টপিক হচ্ছে। ইট ইজ অ্যাবাউট দ্য লিগাল ফিকশন অ্যান্ড পার্টি মার্জার্স আন্ডার দ্য 10th শিডিউল, চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড। এটা হচ্ছে জিএস পেপার 2 পলিটি জন্য খুবই একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে। এখান থেকে প্রিলিমসে কিছু অ্যাসপেক্টসও আছে তোমরা পেয়ে যাবে। আর এই জিনিসটা তথাকথিতভাবে তোমরা চাইলে এথিক্সে বা এসএ পেপারেও ইউটিলাইজ করতে পারো। একটা এই ধরনের যদি আমরা দেখি রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট বা পলিটিক্যাল পার্টিস, আমরা প্রিভিয়াস ইয়ারে পলিটি পেপারে জিএস পেপার 2 মেন্সে প্রিভিয়াস ইয়ার প্রচুর ধরনের কোয়েশ্চেন্স আমরা দেখতে থাকছি। তার মধ্যে একটা কোয়েশ্চেন্স আমি দেখলাম রেলিভেন্ট হচ্ছে, সেটা দেখে নিই। দ্যার ইজ আ নিড ফর সিম্পলিফিকেশন অফ প্রসিডিউর ফর ডিসকোয়ালিফিকেশন অফ পার্সনস ফাউন্ড গিলটি অফ করাপ্ট প্র্যাকটিসেস আন্ডার দ্য আরপিএ অ্যাক্ট। কমেন্ট অ্যান্সার 150 ওয়ার্ডস 10 মার্কসের। সিমিলারলি এই যে দেখতে পাচ্ছ এই লিগাল ফিকশন, পার্টি মার্জার, 10 শিডিউল, আমরা এবছর এক্সপেক্ট করছি এই টপিকটা কিন্তু ভীষণভাবে আসছে। রিসেন্টলি তোমরা তো জানোই এখন অনেক কিছু চেঞ্জেস হচ্ছে। অনেক পার্টিরা মেম্বার্সরা চাইছে অন্য পার্টির সাথে আহ, মিশে মিশে যেতে। তো এই ধরনের যখন জিনিসগুলো আসছে তখন অবভিয়াসলি কোয়েশ্চেনও আরাইজ হচ্ছে যে 10th শিডিউলটা এইগুলো অ্যালাউ করছে কিনা, তার চ্যালেঞ্জেস আর তার সাথে সাথে ওয়ে ফরওয়ার্ডটাও আমাদের একটা দেখে নেওয়া উচিত। প্লাস অনারেবল সুপ্রিম কোর্টের কি রিসেন্ট জাজমেন্ট হচ্ছে এর ওপরে। এর সাথে একটা আমরা প্রবাবল কোয়েশ্চেন দিচ্ছি, যেটা আমি তোমাদেরকে শুরুতেই বললাম, যে কোয়েশ্চেনটা হচ্ছে দ্য মিসইউজ অফ লিগাল ফিকশন আন্ডার দ্য মার্জার এক্সেপশন অফ দ্য 10th শিডিউল থ্রেটেন্স দ্য ভেরি পারপাস অফ দ্য অ্যান্টি ডিফেকশন ল, ক্রিটিক্যালি এক্সামিন 15 মার্কসে। এটা কিন্তু অ্যান্সার করতে হবে 250 ওয়ার্ডসে। 10 মার্কস অলওয়েজ 150 ওয়ার্ডে, আর 15 মার্কস কিন্তু 250 ওয়ার্ডসের মধ্যে তোমাদেরকে অ্যান্সার করতে হবে। শুরু করি তাহলে। যদি দেখছি আমরা কিন্তু কানুনকে অনেক সময় বা আইনকে অনেক সময় লিগাল ফিকশন হিসাবে দেখে। তার কারণ হচ্ছে লিগাল ফিকশন একটা ডেলিবারেট প্রিটেন্স বা ইমাজিনেশনও বলতে পারো, যেটা হেল্প করছে লকে অ্যাচিভ করতে একটা ফেয়ার রেজাল্ট। তার একটা এক্সাম্পল যদি আমরা দেখে নিই, তোমরা তো জানো রেজিস্টার্ড কোম্পানি একটা নন লিভিং, কিন্তু আমরা সেভাবে তাকে লিভিং পার্সন হিসাবে ট্রিট করি। তাকে কিনা সু করতে পারবে, সুডও করতে পারে, আর সেই কোম্পানি চাইলে প্রপার্টি নিতে পারবে বা প্রপার্টি বিক্রিও করতে পারবে, ইভেন দো কোম্পানি ইজ অবভিয়াসলি নট আ হিউম্যান বিং। সেখানেই আমরা দেখব, যদিও যখন লিগাল ফিকশনটা যখন স্ট্রেচ করা হচ্ছে ফার বিয়ন্ড দ্য পারপাস যার জন্য সেটা তৈরি হয়েছিল, তার আগেনস্টে গিয়ে যখন আরও তার ঊর্ধ্বে গিয়ে যখন লিমিটের বাইরে যাওয়া হচ্ছে, তখন সেটা কিন্তু আর ইউজফুল টুল হিসাবে কাজ করছে না। সেটা কিন্তু একটা ডেঞ্জারাস গ্যান্ট অফ পাওয়ার হিসাবে দেখা হচ্ছে, যেটা কিন্তু এক্স্যাক্টলি আমাদের ভারতে এখন হচ্ছে উইথ হাউ দ্য মার্জার ক্লজ অফ দ্য অ্যান্টি ডিফেকশন ল ইজ বিং রেড। কিভাবে এই জিনিসটাকে, এই তথ্যটাকে কিভাবে রিড করা হচ্ছে বা আমাদের অনারেবল কোর্টস কিভাবে এটাকে রিড করছে, সেটাই চলো দেখে নিই। তার আগে আমরা জানতে হবে প্রেক্ষাপটের মাধ্যমে যে কনস্টিটিউশন কি বলছে অ্যাবাউট দ্য ডিফেকশনস অ্যান্ড মার্জার। দেন আমরা সেখানেই জেনে নেব 10th শিডিউলটা কি, যে ভারতের অ্যান্টি ডিফেকশন ল তার মানেটি কি হচ্ছে। এটা কিন্তু আনা হয়েছিল 52nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985-এ। আর সেখানে এটা বলা হয়েছে যে কোনো লেজিসলেচার যখন তার পার্টি ছেড়ে দিচ্ছে বা ভোট করছে আগেন্স্ট দ্য পার্টি ইনস্ট্রাকশন, সে তার সিট ক্ষয়ে যাচ্ছে লেজিসলেচার থেকে। আর সেটাকে বন্ধ করার জন্য, এটা কিন্তু করা হয়েছিল সেটাকে বন্ধ করার জন্য পলিটিক্যাল হর্স ট্রেডিংকে বা ডিফেকশনস যেটা ড্রিভেন বাই পার্সোনাল গ্রিড অর প্রেশার।
এই টার্মসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পলিটিক্যাল হোর্স ট্রেডিং, অ্যান্ড দিস ইজ রিলেটেড উইথ দ্য অ্যান্টি ডিফেকশন ল। এরপরে আসে হোয়াট ইজ দ্য এক্সেপশন ফর দ্য মার্জার। যদি আমরা দেখি আন্ডার প্যারাগ্রাফ 4 অফ দ্য 10th শিডিউলে এখানে বলছে লেজিসলেচার কিন্তু ডিসকোয়ালিফাইড নয় যখন তাদের অরিজিনাল পলিটিক্যাল পার্টি অ্যাকচুয়ালি মার্চ করে যাচ্ছে অন্য পার্টির সাথে, যে পার্টিতে তারা মার্চ করতে চাইছে। এখানে লজিকটা কিন্তু জেনুইন মার্জার হিসাবে দেখা হচ্ছে, আর এটা কমপ্লিটলি পার্টি ডিসিশন, নট অ্যান ইন্ডিভিজুয়াল অ্যাক্ট অফ বিট্রেয়াল। এরপরে আসছে হোয়াট ডাজ ডিমড মার্জার মিন। এখানে কি বলছে ডিমড মার্জার মানেটা কি হচ্ছে। প্যারাগ্রাফ 4 ক্লজ 2 সেখানে বলছে একটা ডিমিং ক্লজ দেওয়া আছে। এটা কি বলছে, মার্জার কিন্তু শ্যাল বি ডিম টু হ্যাভ টেকেন প্লেস ইফ অ্যান্ড অনলি ইফ, যদি সেখানে অ্যাটলিস্ট 2/3 অফ দ্য লেজিসলেচার পার্টি এগ্রিজ টু ইট। মানে বুঝতে পারছো, মানে হচ্ছে তখনই হবে বা তখনই সম্ভব যদি অ্যাটলিস্ট 2/3 অফ দ্য লেজিসলেচার পার্টি এগ্রি হচ্ছে। আর এখানে কি পয়েন্টটা কি বলছে যে এই 2/3 কাউন্টটা কিন্তু একটা ওয়ে অফ চেকিং হিসাবেই কাজ করছে পার্টি মার্জারের ক্ষেত্রে। আর তখন দেখা যাচ্ছে এটা রিয়েল মার্জার হয়েছে কিনা পার্টি লেভেলে। ইট দেন আদারওয়াইজ যদি না হয় তাহলে ইট ইজ নট দ্য মার্জার ইটসেলফ। এরপরে দেখবো কি অ্যাকচুয়াল মার্জার ডিসিশনটা কিন্তু আসা উচিত অরিজিনাল পলিটিক্যাল পার্টি ওনস অর্গানাইজেশন, তার লিডারশিপ বা জেনারেল বডি বা কনস্টিটিউশন যেটা বলা হচ্ছে। আর সেখানে 2/3 থ্রেশহোল্ড কিন্তু একটা এভিডেন্স হিসাবে কাজ করছে, এভিডেন্স মানে ভেরিফিকেশনের জন্য হিসাবে কাজ করছে। এরপরে দেখবো নেক্সট ইভলিউশনটা, এটা কখন তৈরি হয়েছে ডক্ট্রিন অফ লিগাল ফিকশন ইন ইন্ডিয়া। সেক্ষেত্রে যদি দেখি প্রথমেই আমরা চলে যাব বেঙ্গল ইমিউনিটি কো লিমিটেড ভার্সেস স্টেট অফ বিহার 1955, যখন সদ্য ভারত স্বাধীন হয়ে আসছে তারপরে যে অ্যাক্টসগুলো দেখছি সেখানে আমরা দেখতে পাচ্ছি ল্যান্ডমার্ক রুলিং হিসাবে সেটাকে ধরা হচ্ছে। তার কারণে তখনই 7 জাজ কনস্টিটিউশনাল বেঞ্চ অফ অনারেবল সুপ্রিম কোর্ট একটা গোল্ড স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছিল ফর ইন্টারপ্রিটিং দ্য লিগাল ফিকশনস ইন আমাদের ভারতে। সেটা কেসটা ইনভলভ করেছিল একটা ট্যাক্স ডিসপুটের। আর সেখানে বিহার রাজ্য কিন্তু ট্রাই করেছে টু ইউজ দিস ডিমিং ক্লজ ইন দ্য কনস্টিটিউশন টু ট্যাক্স দ্য ইন্টারস্টেট সেলস। এটা এইখানেই কিন্তু অনারেবল সুপ্রিম কোর্ট হ্যাজ অবজেক্টেড অ্যান্ড সেড নো, বিকজ ডিমিং ক্লজ কিন্তু দে হ্যাভ আ স্পেসিফিক লিমিটেড পারপাস অ্যান্ড ক্যানট বি স্ট্রেচ বিয়ন্ড ইট। তার মানে তার অনারেবল কোর্টের এটাই বক্তব্য ছিল যে এটা লিমিটেড পারপাসের জন্য যাচ্ছে, এটাকে তার পারপাসের বাইরে আমরা কিন্তু স্ট্রেচ করতে পারবো না। সেখানকার অ্যাক্টিং, সেই সময়কার অ্যাক্টিং অনারেবল চিফ জাস্টিস তার বক্তব্য ছিলেন যে গভর্নিং রুল একটা দিয়ে গেছিলেন যে লিগাল ফিকশনটা তখনই ক্রিয়েট করা হয়েছে একটা ডেফিনিট পারপাসের জন্য, অ্যান্ড মাস্ট বি লিমিটেড টু দ্যাট পারপাস অ্যান্ড মাস্ট নট বি এক্সটেন্ডেড বিয়ন্ড ইটস লেজিটিমেট ফিল্ড। তারপরে কি বলছে, রাজেন্দ্র সিং রানা ভার্সেস স্বামী প্রসাদ মৌর্য 2007-এ তার বক্তব্য ছিল একটা কনস্টিটিউশন বেঞ্চ অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট এই জিনিসটাকে অ্যাপ্লাই করে লজিকটা টু দ্য 10th শিডিউল ইটসেলফ, অ্যান্ড সেখানে কিন্তু ক্লিয়ারলি হোল্ড করে দ্যাট স্পিকারে কোনো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার নেই টু রেকগনাইজ দ্য মার্জার, অ্যান্ড দ্য লেজিসলেটর ভোট অ্যালোন ক্যানট সাবস্টিটিউট করতে পারবে না একটা জেনুইন ডিসিশন যেটা অরিজিনাল পলিটিক্যাল পার্টি নিয়েছে। এরপরে হচ্ছে রেজিস্টার্ড কেন কোঅপারেটিভ সোসাইটি ভার্সেস গুরদীপ সিং নারওয়াল, যেটা মার্চ 10, 2026-এ ভেরি রিসেন্টলি এখানে অনারেবল সুপ্রিম কোর্ট এখানে রিঅ্যাফার্ম করে ওয়ান্স অ্যাগেন দ্যাট বেঙ্গল ইমিউনিটি প্রিন্সিপাল। তার বক্তব্য ছিল যে ডিমিং ক্লজ ওয়ার্কস অনলি ফর দ্য পারপাস, যে পারপাসের জন্য সে তৈরি হয়েছে, অ্যান্ড ক্যানট বি এক্সপ্যান্ডেড টু দ্য আনডু দ্য থিংস হুইচ ইট ওয়াজ নেভার মেন্ট টু। এর সাথে সাথে এরপরে দেখবো, এতক্ষণ ধরে আমরা বুঝলাম যে লিগাল ফিকশনের সম্বন্ধে জানলাম, ইভলিউশনও জানলাম। এবারে দেখবো যে ডিসিপ্লিন অফ দ্য লিগাল ফিকশন ইজ ওয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট ইন আর ইন্ডিয়ান ডেমোক্রেসি। ফার্স্টে যদি দেখি ইট প্রোটেক্টস দ্য কোর পারপাস অফ দ্য অ্যান্টি ডিফেকশন ল। হাউ? এই যে আমরা জানি যে এন্টায়ার রিজন যে যে যার 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 জন্য 10th শিডিউলকে তৈরি করা হয়েছে সেটা হচ্ছে টু প্রিভেন্ট ইন্ডিভিজুয়াল লেজিসলেচার ফ্রম সুইচিং সাইডস ফর পার্সোনাল গেন। সেখানে যদি একটা স্মল গ্রুপ অফ লেজিসলেটর যদি তার ডিক্লেয়ার করে দিতে পারে একটা মার্জার উইদাউট দ্য প্যারেন্ট পার্টিজ অ্যাপ্রুভাল, সেই পারপাসটা কিন্তু কমপ্লিটলি ডিফিটেড হয়ে যাচ্ছে যে পারপাসের জন্য এটা তৈরি হয়েছিল। সেকেন্ড কি বলছে ইম্পর্টেন্সটা কেন আছে, আপহোল্ড দ্য মিনিং অফ মার্জার অ্যাজ আ জেনুইন পার্টি ডিসিশন। অবভিয়াসলি যেখানে জেনুইন পার্টি ডিসিশন বা পেরেন্ট পার্টি ডিসিশন হচ্ছে, এটা আপহোল্ড করছে কিভাবে না, রিয়েল মার্জার মানে হচ্ছে এন্টায়ার পার্টি অর্গানাইজেশন তার লিডারশিপ তাদের মেম্বাররা ডিসাইড করেছে টু জয়েন অ্যানাদার পার্টি। সেখানে অ্যালোয়িং আ ফ্যাকশন অফ লিজিসলেচার একটা কিছু সমুদয়কে টু কল দেয়ার গ্রুপ ডিফেকশন আ মার্জার ইজ লাইক
কিছু মানে একটা বটবৃক্ষকে কিছু তার পোর্শনস বা ব্রাঞ্চেস বলছে যে তারাই একটা পুরো ট্রি। এরপরে দেখবো ৩ নম্বরে মেইনটেইনস দ্য ইন্টিগ্রিটি অফ দ্য লেজিসলেচার। তার কি বক্তব্য? যখন লেজিসলেচারে যখন তাদের পার্টি শিফট করছে আন্ডার দ্য কভার অফ আ ফেক মার্জার, সেখানে ম্যানুফ্যাকচার মেজরিটিস তৈরি হচ্ছে। কিভাবে না, সেখানে গভর্নমেন্ট কিন্তু অনেক সময় হতে পারে টপেলডও, মানে গভর্নমেন্টকে সেখান থেকে সরাতে পারে বা তৈরিও করতে পারে, নট থ্রু দ্য জেনুইন পাবলিক ম্যান্ডেট বাট থ্রু ইঞ্জিনিয়ার্ড ফ্লোর ক্রসিংস। চাওয়ার মানে নিজেদের মতন করে ইঞ্জিনিয়ার্ড করে ফ্লোর ক্রসিং, যেটা কিন্তু আন্ডারমাইন করছে আমাদের রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসিকে। এরপরে দেখব ৪ নম্বরে কিপস লিগাল ফিকশন অনেস্ট। এখানে কিন্তু ফিলোসফার লন ফুলার, তার বক্তব্য ছিল লন ফুলারের যে লিগাল ফিকশনস 1967 হচ্ছে একটা ফিকশন যেটা কিন্তু ইউজফুল হবে তখনই যখন এটা পিপল অ্যাকনলেজ করবে এটা অ্যাজ আ ফিকশন, নট অ্যাজ আ ফ্যাক্ট। আর তখনই এই জিনিসটা ডেঞ্জারাস হয়ে দাঁড়াবে যখন এটা এই প্রিটেন্সটাই যখন একটা রিয়েল ফ্যাক্ট হিসেবে ধরা হচ্ছে, আর তখনই এটাকে যখন এই জিনিসটাকে পড়া হচ্ছে টু থার্ড থ্রেশহোল্ডকে মার্জার হিসেবে ট্রিট করতে লেগেছে, তখনই একটা বড় মিস্টেক হয়ে দাঁড়াবে। এরপরে দেখে নিই চ্যালেঞ্জেস গুলো কি কি বলছে। ফার্স্টেই বলছে বম্বে হাইকোর্ট যে চ্যালেঞ্জ ছিল গোয়া বেঞ্চের, তার কি বক্তব্য ছিল, যেখানে অনারেবল কোর্ট দুবার কিন্তু আপিল করে মার্জার অর্ডার সোললি বেসড অন দ্য দিস টু থার্ড রেজলিউশন অফ দ্য লেজিসলেচার, যেখানে কিন্তু কোনো প্রুফ পর্যন্ত লাগেনি মার্জিং এর অ্যাট দ্য অরিজিনাল পার্টি লেভেল। এই কিন্তু ডিফারেন্স এখানেই আসে, জানুয়ারি 2025 আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট আবার তার ডিসিশনটাকে চেক করে, আর এখানে কিন্তু বলে ইজ কারেন্টলি আন্ডার দ্য চ্যালেঞ্জ বিফোর দ্য সুপ্রিম কোর্ট। এরপরে দেখে নেব প্রিসাইডিং অফিসার্স রেকগনাইজিং মার্জার্স। আমরা কিন্তু দেখেছি যে সুপ্রিম কোর্ট আমাদের স্পিকারসে বা যারা প্রিসাইডিং অফিসার্স দে হ্যাভ ডু নট হ্যাভ ইন্ডিপেন্ডেন্ট মার্জিং পাওয়ার বা ডিসাইডিং, তাদের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট কোনো পাওয়ার নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্যসভা চেয়ারম্যান যেখানে অ্যাকসেপ্ট করেছেন রিসেন্টলি মার্জার অফ দ্য 7 আম আদমি পার্টি এমপিজ উইথ দ্য বিজেপি বেসড অন অনলি অন দ্য লেজিসলেচার ভোট কাউন্ট without no proof of the merger decision by the AAP as a political party। তার জন্য কি হয়েছে, আপ হ্যাজ ফাইল্ড ডিসকোয়ালিফিকেশন পেটিশন, অ্যান্ড যখন এটা টেস্টেড এগেনস্ট দ্য বেঙ্গল ইমিউনিটি অ্যান্ড রানা, এই জিনিসটা যদি দেখি এটা কিন্তু মার্জার বিং রিজেক্টেড হয়ে যাওয়ার কথা। এরপরে দেখবো ৩ নম্বরে ডক্ট্রিনাল ডেঞ্জার ফিকশন বিকামিং ফ্যাক্ট। সেটা কি বলছে, যখন এই ডিমিং ক্লজটা রিড অ্যাজ আ কনস্টিটিউটিভ, মানে হচ্ছে দ্য ক্রিয়েটিং জয়েন করছে বা ক্রিয়েটিং দ্য মার্জার ইটসেলফ রাদার দ্যান এভিডেন্টারি বা এভিডেন্সিয়ারি ভেরিফাই করা হচ্ছে মার্জারটা দ্যাট অলরেডি হ্যাপেন অ্যাট দ্য পার্টি লেভেল। এই তখন এই ফিকশনটা অলরেডি দেন সিজেস টু বি আ টুল অ্যান্ড ইট বিকামস আ সাবস্ট্যান্টিভ গ্রান্ট অফ পাওয়ার টু দ্য ফ্যাকশন অফ দিস লেজিসলেচার যারা জয়েন করতে চাইছে। এরপরে আসবে স্পিকারস ভালনারেবিলিটি টু পলিটিক্যাল প্রেশার। তার কি বক্তব্য, না যখন স্পিকারসকে সেই আর দেমসেলস তারা যখন জানছে স্পিকার্স আর দেমসেলস আর পার্টি মেম্বার্স, আর অ্যাবসেন্স অফ জুডিশিয়াল যদি কোনো ক্ল্যারিটি না থাকছে মার্জার ক্লজের ওপরে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অ্যাডজুডিকেশন অফ ডিসকোয়ালিফিকেশন পেটিশনটা অলরেডি একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াচ্ছে টু পার্টিসান ইন্টারপ্রিটেশন। আর এটাই কিন্তু উইকেনিং করছে আমাদের, কাদেরকে উইক করছে, কনস্টিটিউশনাল ডিজাইন অফ দ্য 10th শিডিউল, যেটা অ্যান্টি ডেফেকশন ল হচ্ছে। আর লাস্টের চ্যালেঞ্জটা কি বলছে, ল্যাক অফ রিগোরাস সুপ্রিম কোর্ট রুলিং অন দ্য মার্জার এক্সেপশন। সেটা কি বলছে, যখন বেঙ্গল ইমিউনিটি অ্যান্ড রানার টুগেদার যখন একটা ক্লিয়ার ফ্রেমওয়ার্ক তৈরি করে দিয়েছিল, সেখানে অনারেবল সুপ্রিম কোর্ট কিন্তু সেটা কিন্তু অ্যাপ্লাইড করেনি এই ডিসিপ্লিনটা স্পেসিফিক্যালি অ্যান্ড অলসো রিগোরাসলি টু প্যারাগ্রাফ 4 ক্লজ 2 অফ দ্য 10th শিডিউল। অ্যান্ড এই গ্যাপটার জন্য এখনো ভেরিয়াস হাই কোর্ট বা ডাইভার্জেন্ট হাই কোর্টস আর প্রিসাইডিং অফিসার রুলিংস এখনো পারসেস করতে পারছে, বিভিন্ন তাদের বিভিন্ন মতও আসছে। এরপরে এই চ্যালেঞ্জেসগুলো ওভারকাম করার জন্য আমরা একটা গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস থেকেও কিছু এক্সাম্পল ড্র করতে পারি। ফার্স্টে কি, সাউথ আফ্রিকা ইন্ডিপেন্ডেন্ট ট্রিব্যুনাল মডেল। সেটা কি বলছে, সাউথ আফ্রিকা ইলেকট্রাল কোর্ট একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল বডি যেটা কিন্তু সেপারেটেড ফ্রম দ্য পার্লামেন্ট, আর কিন্তু অ্যাডজুডিকেট করছে ডিসপিউট ওভার দ্য পার্টি মেম্বারশিপ, ফ্লোর ক্রসিং অ্যান্ড মার্জার। এটা কিন্তু রিমুভ দ্য ডিসিশন ফ্রম দ্য হ্যান্ড অফ দ্য স্পিকার অ্যান্ড ইনশিওর করছে ইম্পার্শিয়াল টাইমলি রুলিং দ্যাট আর নট ইনফ্লুয়েন্সড বাই দ্য রুলিং পলিটিক্যাল পার্টি।
আর এই সেম জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া ল কমিশন 178 অ্যান্ড 255 রিপোর্টসে তারাও কিন্তু একই কথা বলে গেছেন, রেকমেন্ড করেছে রিপ্লেসিং দ্য স্পিকার অ্যাডজুডিকেটরি রোল উইথ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ট্রিব্যুনাল, যেটা সাউথ আফ্রিকা মডেলে আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ড দেখবো জার্মানি কি বলছে। জার্মানিতে হচ্ছে একটা মার্জার অফ দ্য পলিটিক্যাল পার্টি তখনই ভ্যালিড হবে যখন ইন্টারনাল প্রসিডিওর, যেটা ম্যান্ডেট বাই ইচ পার্টিজ ওন কনস্টিটিউশন, তার মানে সেখানে ফর্মাল ভোট হবে বাই দ্য পার্টিজ ন্যাশনাল কংগ্রেস, নট জাস্ট ইজ লেজিটিমেট লেজিসলেচার্স। এটা কিন্তু এনশিওর করছে পার্টি অর্গানাইজেশনকে, নট জাস্ট ইজ ইলেক্টেড মেম্বার্স ওন দ্য মার্জিং ডিসিশন বা মার্জার ডিসিশন। এরপরে দেখে নেব, এটা কিন্তু এক্স্যাক্টলি একটা ডিস্টিংশন তৈরি করছে, যেটা আমাদের ভারতের অনারেবল সুপ্রিম কোর্ট যেটা ড্রিউ করেছিল, আমাদের তুলে ধরেছিল রানা কেসেস 2007-এ। জার্মানিও কিন্তু অপারেশনালাইজ করছে থ্রু আ ক্লিয়ার স্ট্যাচুটরি রিকোয়ারমেন্টে আন্ডার দ্য পলিটিক্যাল পার্টিজ অ্যাক্ট 1967, মেকিং দ্য ম্যানিপুলেশন ফর হার্ডার। দ্যাট ইজ ম্যানিপুলেশন মানে হচ্ছে দিস মার্জার বিকাম মোর হার্ডার ফর দ্য জার্মানি। এই জিনিসটা যদি আমরা একটা ওয়ে ফরওয়ার্ডের মধ্যে ইনকালকেট করতে পারি, তাহলে একটা কম্প্রিহেন্সিভলি আমরা ওয়ে ফরওয়ার্ডটা দেখে নি কি বলছে। ফর স্ট্রেংথেনিং দ্য কনস্টিটিউশনাল ডিসিপ্লিন ইন দ্য ইন্টারপ্রিটেশন অফ পার্টি মার্জার্স, ফার্স্টেই দেখবো সুপ্রিম কোর্ট মাস্ট গিভ আ ক্লিয়ার স্পেসিফিক রুলিং অন প্যারাগ্রাফ 4 ক্লজ 2, যেখানে বলছে এটা কনস্টিটিউশনাল বেঞ্চ শুড অথরিটেটিভলি সেটেল করা উচিত তাদের যে 2/3 থ্রেশহোল্ডটা প্যারাগ্রাফ 4 ক্লজ 2 এ, এটা একটা শুধুমাত্র ভেরিফিকেশন মেকানিজম, নট আ কনস্টিটিউটিং মেকানিজম। অরিজিনাল পলিটিক্যাল পার্টিকে ইন্ডিপেন্ডেন্টলি ভোট প্রুভ করতে হবে থ্রু ডকুমেন্টেড এভিডেন্সের মাধ্যমে দ্যাট ইট হ্যাজ ডিসাইডেড টু মার্জ, আর এই রুলিংটা বাইন্ডিং হবে প্রত্যেকটা কোর্টের ওপরে অ্যান্ড প্রিসাইডিং অফিসারের ওপরে। সেকেন্ড কি দেখবো না, ইলেকশন কমিশন শুড লে ডাউন প্রুফ রিকোয়ারমেন্টস ফর মার্জার। সেটা কি বলছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া শুড ইস্যু ক্লিয়ার গাইডলাইন্স, যেখানে কিন্তু বলা থাকবে যে পার্টি সিকিং রেকগনিশন অফ মার্জার তাদেরকে কিন্তু সাবমিট করতে হবে ফর্মাল পার্টি বডি রেজলিউশন নোটিফিকেশন আন্ডার দ্য পার্টিজ কনস্টিটিউশন, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইসিআই অ্যাকনলেজমেন্টও তাদেরকে নিতে হবে বিফোর এনি প্যারাগ্রাফ 4 প্রোটেকশন ইজ গ্রান্টেড টু এনি লেজিসলেচার। এরপরে এটা কি ওয়ে ফরওয়ার্ডটা দেখবো, রিপ্লেস দ্য স্পিকার উইথ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ট্রিব্যুনাল ফর ডিসকোয়ালিফিকেশন কেস। এটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম সাউথ আফ্রিকা, সেখানে কি বলছে, বা আমাদের ল কমিশনের মাধ্যমেও এটা আমরা দেখতে পেয়েছিলাম, ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশন ট্রিব্যুনাল থাকা উচিত, তারা ডিসাইড করবে অল অ্যান্টি ডিফেকশন অ্যান্ড মার্জার ডিসপিউট, যেটা টাইম সেভিং হবে, অ্যাট দ্য সেম টাইম রিমুভ করবে পলিটিক্যাল বায়াসনেস ফ্রম দ্য প্রসেস এন্টায়ারলি। 4 নম্বর কি বলছে, সেট আ টাইম লিমিট ফর দ্য ডিসাইডিং ডিসকোয়ালিফিকেশন পেটিশনস। এখানে হচ্ছে সুপ্রিম কোর্টকে ম্যান্ডেটরিলি দেখা উচিত এই প্রত্যেকটা ডিসকোয়ালিফিকেশন পেটিশনকে, ইনক্লুডিং দোজ রিলেটেড টু মার্জার্স, টু বি ডিসাইড করতে হবে 90 দিনের মধ্যে। একটা টাইম লিমিট থাকা উচিত, যেটা কিন্তু ডিলেইং ফ্যাক্টর যাতে না থাকে। আর ডিলে কিন্তু অ্যালাউ করবে মার্চ লেজিসলেচার টু কনসিডার বিফোর দ্য কোর্টস ক্যান কারেক্ট দ্য রং। এরপরে হচ্ছে 5 নম্বর, পার্লামেন্ট শুড অ্যামেন্ড দ্য 10 শিডিউল ফর দ্য ক্ল্যারিটি। নিয়ে আসার জন্য পার্লামেন্টকে সত্যি অ্যামেন্ড করা উচিত 10 শিডিউলকে, যেখানে একটা এক্সপ্লেনেশন অ্যাড করা উচিত টু দ্য প্যারাগ্রাফ 4 থ্রু আ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, যেখানে এক্সপ্লিসিটলি বলা উচিত যে 2/3 কাউন্ট ভেরিফাই করবে। এটা কিন্তু কমপ্লিটলি ফর্ম করতে সাহায্য করছে না, ভেরিফিকেশনের জন্য, যেটা অলরেডি ফর্ম হয়ে গেছে। It does not create one. This removes ambiguity, remove করবে from the text itself and closes the loophole permanently. তাহলে এখানে একটা আমরা ছোট্ট করে কনক্লুশন দেখে নিই, কি বলছে না, ডকট্রিন অফ লিগাল ফিকশন একটা কনস্টিটিউশনাল সেফগার্ড। এতক্ষণে তো তোমরা এটা পড়ে বুঝতেই পারলে এটা কনস্টিটিউশনাল সেফগার্ড দেওয়া হয়েছে টু এনশিওর লিমিটেড অ্যান্ড ডিসিপ্লিন ইন্টারপ্রিটেশন অফ দ্য ডিমিং ক্লজেস। Expanding such fictions beyond this purpose কিন্তু it will weaken the constitutional governance and democratic accountability. যতক্ষণ না কোর্টস বা কনস্টিটিউশনাল অথরিটিস এটাকে স্ট্রিক্টলি অ্যাপ্লাই করছে না, যেটা গভর্ন করছে আমাদের লিগাল ফিকশনস টু দ্য 10 শিডিউল, তাহলে ততক্ষণ অবধি যে 10 শিডিউল বা অ্যান্টি ডিফেকশন ল হচ্ছে, সেটা একটা ইনস্ট্রুমেন্ট হয়ে দাঁড়াবে ফর লেজিটিমাইজিং দ্য ডিফেকশনস রাদার দ্যান প্রিভেন্টিং দেম। এখানেই আর্টিকেলটি সমাপ্ত করছি, আর তোমাদেরকে জানাচ্ছি যে অতি অবশ্যই তোমরা আমাদের প্রবাবল মেন্সের যে কোয়েশ্চেন্স তোমাদেরকে দিয়েছি লিখে জানাবে। এরপরে ভিডিওটি আসতে চলেছে মেন্স ডিপ অ্যানালাইসিস থেকে। দ্য হিন্দু নিউজ পেপারে মেন্স সেকশনে একটি টপিককে তোমাদের সাথে ইলাবোরেটলি ডিসকাস করে PYQ দেওয়ার সাথে সাথে প্লাস মডেল একটা কোয়েশ্চেন্স তোমাদের সাথে থাকবে, যেটা এক্সপেক্ট করা হবে যে এবছর মেন্সে আসবে। তারপরে আসতে চলেছে প্রিলিমস বাইট, যেখানে প্রিলিমসের টপিক
ডিটেলসে আলোচনা করা হবে উইথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স অ্যালং উইথ আ মডেল প্রিলিমস কোয়েশ্চেন্স। অতি অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখবে। অল দি বেস্ট। থ্যাংক ইউ।